প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শিক্ষার্থীদের যে ইউনিক আইডিটি সরকার দিয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ইউনিক আইডি কার্ডের জন্য একটা ফর্ম পূরণ করতে বলেছে। ফর্মটি সিসিডিএস অনুসরণে করতে হবে শিক্ষার্থীদের মৌলিক তথ্যের জন্য। এবং এটা কি থাকবে, এটার শিক্ষার্থীর একটা ইউনিক কার্ড থাকবে। বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে সবার এটা থাকবে। এবং এটার ফ্যাসিলিটিসগুলো আমি বলছি। এটার মাধ্যমে উপবৃত্তির টাকা তোলা থেকে শুরু করে ইনফরমেশন, সে শিক্ষার্থী ছিল কি না, যাবতীয় তথ্য থাকবে এবং এটা কি শিক্ষা মন্ত্রণালয়ে জমা থাকবে। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে এই ফর্মটি পূরণ করতে হয় এবং ফর্ম পূরণ করার জন্য কি কি তোমার লাগতে পারে। তো দেখো, আমি প্রথম থেকে দেখাবো। EIN, এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের বা প্রত্যেকটা কলেজের, যারা কলেজে পড়ো এবং যারা স্কুলে পড়ো, প্রত্যেকটা কলেজের একটা নিজস্ব নাম্বার আছে। ওই নাম্বারটার মাধ্যমে কি হয়, ওই নাম্বারটার মাধ্যমে কোনো বিদ্যালয়ের বা কোনো কলেজের মোট রেজাল্টটা পাওয়া যায় এবং কতজন শিক্ষার্থী, কতজন কে আছে, কতজন টিচার আছে, সব মৌলিক তথ্য পাওয়া যায়। এটা হচ্ছে EIN নাম্বার। এটা প্রত্যেকটা স্কুলকে বললেই হবে। তুমি বর্তমানে যে স্কুল বা যে কলেজটাতে রয়েছো ওই শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বারটা দিয়ে দিবে। ধরো আমার নাম্বার ছিল এটা আমার কলেজের নাম্বার। এটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো এখানে কি বলেছে, শিক্ষার্থীর ছবি, পাসপোর্ট সাইজ। শিক্ষার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। ছবিটি দেখছো, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। ল্যাব প্রিন্ট ছবি দিতে হবে। দেখো, শিক্ষার্থীর নামটা কি প্রথমে আমাদের বাংলায় লিখতে হবে। শিক্ষার্থীর নামটা আমাদের প্রথমে বাংলায় লিখতে হবে সুন্দর করে। এই শিক্ষার্থীর নামটা তোমরা কী অনুযায়ী লিখবা? শিক্ষার্থীর নামটা লিখবা তোমরা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী। শিক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে। এই যে ঘরগুলো রয়েছে এ প্রত্যেকটা ঘরে তুমি বড় হাতের অক্ষরে নামগুলো লিখবে। এবং তুমি কি করবে, যেমন তোমার নাম অনেক বড়, যেমন আব্দুল করিম। ধরো এই যে আব্দুল, এখন করিম লিখবে। এখন আব্দুল করিম দুটো একসাথে হয়ে যায় না, তার জন্য কি করবে, একটা মাঝখানে একটা দাগ দিয়ে নিবে বা স্পেস দিয়ে নিবে। তারপরে আবার কি করিম লেখা শুরু করবে, যেমন এইভাবে। আর সবগুলো কি হতে হবে, বড় হাতের অক্ষরে হতে হবে। এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, সবগুলো কি লেখাটা কি বড় হাতের অক্ষরে হতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার, এটা যাদের জন্ম নিবন্ধন আছে তাদের প্রত্যেকের একটা দেখবা 17 ওয়ার্ডের একটা নাম্বার আছে, 17 অক্ষরের। ওই নাম্বারটা তোমরা এখানে লিখে ফেলবে। জন্ম তারিখ, অবশ্যই জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখটা দিতে হবে। এখানে কি দিনটা পূরণ করবে, এখানে মাস পূরণ করবে এবং এখানে সাল পূরণ করবে। যেমন আমি একটি দেখিয়ে দিচ্ছি, যেমন 12 ডিসেম্বর 2000। যেমন আমি তোমাদের একটা নমুনা দেখিয়ে দিলাম। জন্মস্থান নিজ জেলা, অনেকে ঢাকায় থাকে বা শহরগুলোতে পড়াশোনা করতে আসে। তোমরা অবশ্যই তোমাদের নিজ জেলাটা দিবা, যে জেলায় তোমার আব্বুর জেলা বা যে জেলায় তোমরা থাকো, বসবাস করো, ওই জেলাটা দিবা। এবং মানে বর্তমান ঠিকানার জেলাটা তোমরা এখানে দিয়ে দিবে। জেন্ডার, অবশ্যই পুরুষ হলে পুরুষে একটা টিক চিহ্ন দিবে, মহিলা হলে মহিলায় এবং অন্যান্য হলে অন্যান্যতে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হবে, বাংলাদেশের এই পাশে টিক চিহ্ন দিবে। ধর্ম কি হবে, ধর্ম অবশ্যই যাদের ইসলাম দিবে, ইসলামের পাশে টিক চিহ্ন দিবে। হিন্দু হলে হিন্দু। আর যেগুলো রয়েছে তুমি যেটাই হও ওইটাতে টিক চিহ্ন দিলে চলবে। শ্রেণী, রোল নম্বর, তুমি বর্তমান যে শ্রেণীতে রয়েছো এবং তোমার রোল নাম্বার যেটা, ওই রোল নাম্বারটাই দিয়ে দিবে। অধ্যয়নরত শ্রেণী, বর্তমানে যে শ্রেণীতে পড়ছো ওটা দিয়ে দিবে। এখানে
1100 হচ্ছে একাদশ শ্রেণী, 1200 হচ্ছে দ্বাদশ শ্রেণী। বৈবাহিক অবস্থা, অবশ্যই স্টুডেন্টরা অবিবাহিত থাকে, তোমরা অবিবাহিততে টিক দিয়ে দিবে। আর কেউ কেউ যদি বিয়ে করে থাকো তাহলে বিবাহিততেও টিক দিতে পারো। প্রতিবন্ধিতা বা যারা একটু প্রতিবন্ধী টাইপের রয়েছে, শারীরিক মানসিক সমস্যা, ওরাও এখানে দিতে পারবে। আর যাদের সমস্যা নেই তারা এখানে টিক চিহ্ন দিবে। রক্তের গ্রুপ, অবশ্যই তোমার রক্তের গ্রুপ জানতে হবে। যারা যারা পরীক্ষা করনি, রক্তের গ্রুপ পরীক্ষা করে নিতে পারো। কারণ রক্তের গ্রুপ কি, রক্তের গ্রুপ তোমার যেটা এটার পাশে টিক চিহ্ন দিতে হবে। যেমন আমারটা এ পজিটিভ, আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা মানে কি উপজাতি, যারা গারো, মারমা, চাকমা, মণিপুরি, এখন তারা তো কি দিবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী হ্যাঁ দিবে। আর যারা না, সাধারণগুলো কি দিবে, না দিবে। আর তাদের এখানে কাজ নেই। আর যারা চাকমা মারমা হবে, তারা যেটা হবে এটার পাশে একটা টিক চিহ্ন দিবে। মাতার তথ্য এনআইডি অনুযায়ী, এখন মাতার তথ্য দিতে হবে আমাদের কি অনুযায়ী, এনআইডি অনুযায়ী আমাদের মাতার তথ্যটা দিতে হবে। দেখো, নাম যেভাবে জন্ম সার্টিফিকেটে রয়েছে বা এনআইডি কার্ডে রয়েছে ওইভাবে দিতে হবে। ইংরেজি অক্ষর এইভাবে লেখো। দেখো মাঝখানে একটা কি স্পেস দেওয়া রয়েছে, এনআইডি নম্বরটা দিতে হয়েছে, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার, যার মার সার্টিফিকেট আছে, জন্ম নিবন্ধন আছে, ওই জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে ফেলতে হবে। মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা লিখে ফেলবে। পেশায় কি গৃহিণী হলে গৃহিণী লিখবে, চাকরিজীবী হলে চাকরিজীবী লিখবে, মাতা মৃত হলে মৃত্যুর সাল, যাদের মা মারা গিয়েছে তারা কি লিখবে, মৃত্যু সালটি লিখে দিবে। পিতার তথ্য এনআইডি কার্ড অনুযায়ী, এখন কি আমাদের লাগবে, পিতার তথ্য লাগবে এনআইডি কার্ড অনুযায়ী। সেম একইভাবে মাতারটা যেভাবে পূরণ করা হয়েছে ঠিক একইভাবে এনআইডি কার্ড অনুযায়ী পিতারটাও তোমরা পূরণ করে ফেলবে। তারপরে দেখো বর্তমান ঠিকানা, মানে তুমি বর্তমানে যেখানে রয়েছে ওই ঠিকানাটা দিবা। বিভাগ, কিন্তু অবশ্যই একটা জিনিস ফাঁকা রাখা যাবে না। এখানে কি একটা জিনিসও ফাঁকা রাখা যাবে না, যে তথ্যগুলো তোমরা জানো না, নয় আব্বুর মাধ্যমে, আম্মুর মাধ্যমে বা যারা গ্রামের মাধ্যমে খুঁজে বের করতে হবে। যেমন বিভাগ, যারা ঢাকাতে থাকো ঢাকা দিবে। জেলা, অবশ্যই ঢাকা দিবে যারা ঢাকাতে থাকো। উপজেলা, থানা, এখন ঢাকাতে কি উপজেলা নেই, তাহলে কি থানার উপরে টিক চিহ্ন দিবে। আর যাদের উপজেলা আছে উপজেলার উপরে টিক চিহ্ন দিবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, এখন সিটি কর্পোরেশন পৌরসভার মধ্যে তোমরা যদি ঢাকাতে থাকো বা বড় বড় সিটিগুলোতে থাকো তাহলে সিটি কর্পোরেশন বা পৌরসভা হলে পৌরসভাতে টিক দিবে, যেখানে থাকো ওইখানে নামটা লিখতে হবে। ইউনিয়ন, গ্রাম হলে অবশ্যই ইউনিয়নের নাম এবং ওয়ার্ড নাম্বার। মৌজা, তুমি যে এলাকাতে থাকো ওই এলাকার একটা নির্দিষ্ট মৌজা আছে, নেটে সার্চ দিয়ে বের করবে। গ্রাম, রাস্তার নাম, তোমার যদি রাস্তার নাম ও নাম থাকেও নম্বর থাকে তাহলে রাস্তার নামে দিবে। মহল্লা হলে মহল্লা এবং গ্রাম হলে গ্রাম। বাসা হোল্ডিং নাম্বার, অবশ্যই তোমার বাসার নাম্বারটা দিতে হবে। ডাকঘর মানে তুমি পোস্ট অফিস, যে এলাকাতে তোমার ওই ডাকঘরটা লিখতে হবে এবং পোস্ট কোড, ওই পোস্ট অফিসের কোডটা লিখতে হবে। স্থায়ী ঠিকানাতে কী করতে হবে, বিভাগ, স্থায়ী ঠিকানা কি বিভাগটা লিখতে হবে। তোমার যে বিভাগে থাকো, জেলা, তুমি যদি উপজেলার আন্ডারে থাকো উপজেলায় টিক চিহ্ন দিবে। থানা হলে থানাতে, সিটি কর্পোরেশন বা পৌরসভা হলে যে কোনো একটা টিক চিহ্ন দিবে। সেম একই কাজ, এটা বর্তমান, এটা স্থায়ীর ক্ষেত্রে। কিন্তু অবশ্যই মনে রাখবে সবগুলো ঘর পূরণ করতে হবে। যে তথ্যগুলো জানো না এগুলো ইন্টারনেটের মাধ্যমে খুঁজে বের করতে হবে। অভিভাবক, পিতামাতা উভয় মৃত হলে, এখন যাদের পিতামাতা মারা গেছে, হ্যাঁ, এখন অভিভাবক পিতামাতা উভয় মৃত হলে দেখো অভিভাবকের নাম, এখন তোমার আব্বু আম্মু যদি মারা যেয়ে থাকে তাহলে অভিভাবক তুমি কার কাছে আসো ওনার নাম, এনআইডি কার্ড, পেশা লিখবে। অভিভাবকের সম্পর্কে তুমি কি হও এটাও লিখবে। আর যাদের মারা যায়নি সুস্থ সবল আছে তারা কি করবে, তারা এটা পূরণ করার দরকার নেই। এই 19 নাম্বারটা তোমরা পূরণ করবে না। যাদের অভিভাবক আছে তারা তোমরা 19 নাম্বারটা পূরণ করবে না। দেখো পিতামাতা অভিভাবকের প্রত্যয়নে যে কোনো একটি টিক চিহ্ন দিন। এখানে তোমার
আব্বু আম্মুর বা গার্ডিয়ানের সিগনেচার লাগবে। এখন তুমি যদি সিগনেচার দিতে চাও তোমার আব্বুরটা, তাহলে কি পিতার ক্ষেত্রে টিক চিহ্ন দিবে, আর যদি মাতার সিগনেচার নাও তাহলে মাতার ক্ষেত্রে টিক চিহ্ন দিবে। যে কোনো একটাতে টিক চিহ্ন দিয়ে কী করবে, এখানে তোমার যেহেতু পিতারটা নিয়েছো তাহলে এখানে পিতার স্বাক্ষর নিবে এবং ডেটটা লিখে ফেলবে। এখানে কি নিচে ডেটটা লিখে ফেলতে হবে। শিক্ষার্থীর আইডি অবশ্যই এটা তুমি ধরবে না, এটা তোমার ধরা দরকার নেই, এটা অফিস কর্তৃক দিবে। শিক্ষার্থীর ইউআইডি এটা অফিস কর্তৃক দিবে। এই 21, 22 এবং 19 শিক্ষার্থীদের তোমাদের এটা ধরারই দরকার নেই। এরপরের পৃষ্ঠায় আসি, দেখি শিক্ষার্থীর তথ্যছক। এখানে কি তুমি নামটা লিখবে, আর এইটা তোমার লেখার প্রয়োজন নেই, শুধু এখানে নামটা লিখবে। EIIN এখানে তুমি যে কলেজে বা যে স্কুলে বর্তমানে রয়েছো ওই কলেজের যে EIIN নাম্বারটা আছে, নেটে সার্চ দিবে, না পেলে ওইটা তোমরা কি এখানে লিখবে। খ অংশ, তো ক অংশের কাজ শেষ, এখন আসি খ অংশ। খ অংশে কি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আবার তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছো ওইটার নাম দিবে। শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, বিভাগ যে বিভাগে হয় ওইটা দিয়ে দিবে, যেমন ঢাকা হলে ঢাকা, উপজেলা হলে জেলা যে জেলাতে রয়েছে ওই জেলাটা লিখবে। উপজেলা বা থানা, যদি উপজেলা হয় উপজেলায় টিক চিহ্ন, থানা হলে থানাতে টিক চিহ্ন দিবে। সিটি কর্পোরেশন বা পৌরসভা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন টিক চিহ্ন দিয়ে লিখে ফেলবে। পৌরসভা হলে পৌরসভায় টিক চিহ্ন দিয়ে লিখে ফেলবে। বর্তমান অধ্যয়ন সম্পর্কিত তথ্য, দেখো বর্তমানে তুমি যে শ্রেণীতে পড়ছো ওইটা সম্পর্কিত তথ্য। দেখো শ্রেণীর ক্ষেত্রে তুমি যে শ্রেণীতে 1 হলে 1, 2 হলে 2 লিখে ফেলবে, বা একাদশ হলে একাদশ, দ্বাদশ হলে দ্বাদশ। সেকশন প্রযোজ্য ক্ষেত্রে, এখন তোমার স্কুলে তোমার সেকশন কত, যেমন অনেকের ABCD থাকে বা বিভিন্ন সেকশন থাকে, ওই সেকশনগুলোর তুমি নাম লিখে দিবে। রুল নং, অবশ্যই তোমার রুল নং লিখতে হবে। দেখো এখানে কি আছে, শিফট প্রভাতী, যদি সকালেরটা হয় সকালে শিফটে হয় তাহলে প্রভাতী টিক দিবে, দিবা হলে দিবাতে, সান্ধ্য হলে সান্ধ্য এবং অন্যান্য হলে অন্যান্য। গ্রুপ কী হবে, তুমি যদি নবম দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো, মানবিক হলে মানবিক, বিজ্ঞান হলে বিজ্ঞান, যেটা তোমার গ্রুপ ওইটি। আর তুমি 1 থেকে 8 পর্যন্ত পড়ো তাহলে এটা তোমার এই উমো নাম্বার তোমার পূরণ করতে হবে না। হ্যাঁ, তারপরে দেখো বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তির শ্রেণী। এখন তুমি যদি স্কুলে পড়ে থাকো তাহলে ক্লাস 1-এ ভর্তি হয়েছো ওইটা লিখবা এবং ভর্তির তারিখটা লিখবা। ভর্তির তারিখ না পেলে স্কুলে যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন নম্বর, এখন তুমি যদি 8ম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে হয়ে থাকো তোমার অবশ্যই পাবলিক পরীক্ষার ক্ষেত্রে কি রেজিস্ট্রেশন হয়েছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, কারণ রেজিস্ট্রেশন নাম্বার সকল ক্ষেত্রে এক। ভার্সন, তুমি যদি বাংলা ভার্সন হও বাংলা লিখবে, ইংলিশ হলে ইংলিশ, অন্যান্য হলে অন্যান্য। বাংলা ভার্সন কি যেটাকে আমরা বলি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। এই বাংলা হলে বাংলাতে, ইংলিশ হলে ইংলিশে। উপবৃত্তি প্রাপ্ত, এর আগে কি কোনো উপবৃত্তি পেয়েছো, যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ, এবং না থাকলে না। মেধাবৃত্তি, যদি মেধাবৃত্তি পেয়ে থাকো তাহলে হ্যাঁ দিবা এবং না পেয়ে থাকলে নাই দিবা। অন্যান্য বৃত্তি, যদি অন্যান্য বৃত্তি পেয়ে থাকো হায়ে টিক চিহ্ন দিবা, না পেলে নাতে টিক চিহ্ন দিবা। ট্রান্সফার ইন, হাতে দিতে পারো যদি পেয়ে থাকো, যদি ট্রান্সফার করে থাকো, আর যদি ট্রান্সফার না করে থাকো তাহলে নাতে দিবা। রিপিটার দেখো, রিপিটার যদি হয় তাহলে কি হা দিবা এবং না হলে না দিবা। দেখো পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল, দেখো তুমি যদি ক্লাস কিসে পড়ো, তুমি যদি ক্লাস 10-এ পড়ো তাহলে কি পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষা কোনগুলো, তোমার 9 থেকে শুরু করে 1 পর্যন্ত, বা 9 থেকে শুরু করে পিএইচসি পর্যন্ত, এখানে কি পিএইচসি পর্যন্ত দেওয়া আছে। তুমি যদি একাদশ শ্রেণীতে পড়ো তাহলে কি তোমার সবগুলো পূরণ করতে হবে। তুমি যদি এসএসসিতে পড়ো তাহলে তোমার কি নবম থেকে সবগুলো পূরণ করতে হবে। তুমি যদি জিএইচসিতে থাকো তাহলে পিএইচসি ষষ্ঠ সপ্তম এগুলো তোমার কি পূরণ করতে হবে। এবং তুমি কি পিএইচসিতে তোমার পরীক্ষা রোল নম্বর কত ছিল এটা লিখতে হবে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছে ওটা লিখতে হবে, এবং কলেজের স্কুলের কি EIIN এই নাম্বারটা প্রত্যেকটা স্কুলের কলেজে রয়েছে, এই নাম্বারটা লিখতে হবে। ভোট লিখতে হবে। জিপিএ পরীক্ষার বছর। ষষ্ঠ শ্রেণীতে তুমি যে স্কুলে পড়েছো ওই স্কুলে তোমার রোল কত ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে, EIIN নাম্বারটা লিখবে,
বোর্ড লিখবে জিপিএ পরীক্ষার বছর সেম ক্লাস 7-এ জিএসসি ও সমমান যে স্কুল থেকে দিয়েছো রোল নাম্বার লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নাম্বার, বোর্ড, এগুলো লিখবে। নবম শ্রেণীতে হলে নবম শ্রেণীতে যে স্কুলে ওগুলো সম্পূর্ণ এগুলো তোমার ক্লাস 5 থেকে লিখতে হবে। যদি তুমি ক্লাস 7-এ পড়ো তাহলে কি তুমি মাত্র এই 2টা পূরণ করবে আর বাকিগুলো ফাঁকা রাখবে। তুমি যদি ক্লাস 9-এ পড়ো তাহলে উপরে 3টা পূরণ করবে আর বাকিগুলো ফাঁকা রাখবে। তুমি যদি এসএসসিতে পরীক্ষা দাও তাহলে নবম শ্রেণী পর্যন্ত পূরণ করতে হবে। তুমি যদি এখন একাদশ শ্রেণীতে পড়ো বা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাহলে একাদশ থেকে পূরণ করতে হবে। এমনকি এই রুলগুলো কি তোমার যেগুলো পাবলিক পরীক্ষা হয়েছে যেমন পিএসসি, জিএসসি, এসএসসি, এগুলো কি তোমার বোর্ডের রোল নাম্বারটা লিখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং ইআইএন নাম্বার, বোর্ডে জিপিএ 5, অনেকে জিপিএ 5 পেয়ে থাকে, অনেকে 4 পয়েন্টের উপরে পেয়ে থাকে। সত্যি যেটা হয়েছে, যেটা আসল, ওইটা তোমাকে লিখতে হবে। বিষয়ভিত্তিক ফলাফল দেখো, বার্ষিক পাবলিক অধ্যয়নরত শ্রেণীর পূর্বোত্তর শ্রেণীর ফলাফল। এটা কি তুমি যে শ্রেণীতে পড়ো এই শ্রেণীর আগে কি কোনো পাবলিক পরীক্ষা দিয়েছো? এটা কি যারা 1 থেকে 5 পর্যন্ত পড়ে এদের এটা পূরণ করতে হবে না। আমি আবার বলছি, যারা 1 থেকে 5 পর্যন্ত পড়ে, 1 থেকে 5ম শ্রেণী, 1 থেকে 5ম শ্রেণীতে যারা পড়ে এটা ওদের পূরণ করতে হবে না। কিন্তু যারা পিএইচসি দিয়েছে অবশ্যই তাদের পিএইচসিতে একটা টিক চিহ্ন দিতে হবে এবং কি পূরণ করতে হবে। যারা ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা দিয়েছে তাদের জিএসসি পূরণ করে, এখানে কোনো কিছু লেখা যাবে না, এখানেও লেখা যাবে না, এখানে বিষয়গুলো লিখতে হবে, এ পাশে প্রাপ্ত নম্বর লিখতে হবে এবং গ্রেড পয়েন্ট লিখতে হবে, সাবজেক্ট প্রতি তুমি কত গ্রেড পয়েন্ট পেয়েছো। আর তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও, এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে এসএসসিতে টিক চিহ্ন দিবে এবং কি করবে, এসএসসির যে বিষয়গুলো আছে যেগুলো আবশ্যিক, হ্যাঁ, যেগুলো তোমার মূল বিষয় এগুলো লিখবে এবং যেটা অপশনাল সাবজেক্ট, যেটাকে আমরা বলি 4th সাবজেক্ট, এই 4th সাবজেক্ট কারো হায়ার ম্যাথ বা বায়োলজি হয় এখানে লিখে ফেলবে এবং এটার পয়েন্টটা নিচে লিখবে, যে এক নম্বরে লিখবে। উপস্থিত তথ্য 2020 সাল শ্রেণী শিক্ষক কর্তৃক পূরণীয়। এখন উপস্থিত তথ্যটা তুমি যদি জানা থাকো তাহলে দিবে, আর যদি না জানা থাকো তাহলে টিচারের পরামর্শ নিতে পারো। টিচার অনেক সময় কি আমাদের যেমন আমাদেরটার সময় কি হয়েছে, টিচার বলেছে যে ওইখান থেকেই তারা দিয়ে দিবে, তার জন্য আমরা ওটাকে ফাঁকা রেখেছিলাম। উপস্থিত সংখ্যা তোমরা কি করতে পারো, উপস্থিত সংখ্যা তোমরা না রেখে টিচারদের দিয়ে ওটা দেওয়াতে পারো। তারপরে এসেছে কো কারিকুলামের ক্ষেত্রে প্রযোজ্য। এখন এখানে টিক চিহ্ন দাও। তোমার যদি এখানে সবগুলোতেই তুমি পার্টিসিপেট করো বা তোমার এগুলো সবগুলোই ভালো লাগে, তুমি ইচ্ছা করলে সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে দিতে পারো। আর তোমার যেগুলো ভালো লাগে বা যেগুলো কার্যক্রমে তুমি অংশগ্রহণ করেছো, তোমার যদি এটা ভালো লাগে, যেটাই ভালো লাগে এটার পাশে টিক চিহ্ন দিতে পারো, সমস্যা নেই। শখ, তোমার এখানে শখ যদি এখানে 16টা রয়েছে, 16টাই হয় তাহলে তুমি 16টাতে টিক চিহ্ন দাও, এতে কোনো সমস্যা নেই। অংশগ্রহণ এখানে কি প্রযোজ্য ক্ষেত্রসমূহে টিকা দিন। সাহিত্য সংস্কৃতি, তুমি যদি সাহিত্য সংস্কৃতিতে অংশগ্রহণ করে এবং আন্তর্জাতিক পর্যায়ে গেলে এখানে টিক চিহ্ন, বিভাগীয় পর্যায়ে গেলে টিক চিহ্ন, কিন্তু এখানে যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে, হ্যাঁ। এবং এটা কথাটা সত্য হতে হবে। যেমন অনেকে নিজ প্রতিষ্ঠানে সাহিত্য সংস্কৃতিতে পুরস্কার প্রাপ্ত হয় বা অংশগ্রহণ করে তারা এটা, এবং এটা অনেকে জেলা পর্যায়ে যায়, হ্যাঁ, অনেকে বিভাগীয় পর্যায়ে যায়, যেটাতে যা গিয়েছিলে বা যে পর্যায়ে অংশগ্রহণ করেছিল এখানে টিক চিহ্ন দিবে। অর্জন, পুরস্কার, সনদ। এখন তুমি যদি পুরস্কারে দাও, অর্জন কী কী অর্জন করেছো, পুরস্কার, সনদ। তুমি যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে সার্টিফিকেটে, বা পুরস্কার পেয়ে থাকলে পুরস্কার টিক চিহ্ন দিবে। এখন কোন পর্যায়ে পুরস্কার পেয়েছো, অনেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার পায়, যেমন আমি সবসময় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার পেয়েছি, আমি এটা দিয়ে টিক চিহ্ন দিয়েছি। সৃজনশীল ও শুদ্ধাচার। এখন সৃজনশীলে তুমি কোথায়, মানে সৃজনশীল যে একটা প্রতিফলন ঘটাতে হয়, এটা তুমি কোথায় এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে। আমি নিজ শিক্ষা প্রতিষ্ঠানে করেছিলাম, তাই এখানে টিক চিহ্ন দিয়েছি। শিক্ষার্থীর ক্যাটাগরি, এখন তোমার যদি কর্মজীবী হও কর্মজীবী দিবা, ভূমিহীন অভিভাবকের সন্তান এটা দিবা, মুক্তিযোদ্ধা বা নাতি নাতনি হলে এটা দিবা, অনাথ হলে এটা, এতিম হলে এটা, যে যার যেটা হয় ওটা দিবে। শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে তোমার স্বাক্ষর দিবে, অবশ্যই সার্টিফিকেটের নামটা অনুযায়ী দিবে, তারিখটা দিবে,
শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, এটা ফাঁকা রাখবে, এটা তোমার ক্লাস টিচার দিবে। এবং কি তারিখ, এটাও ফাঁকা রাখবে। নাম, এটা কার নাম? শ্রেণী শিক্ষকের নাম। আইডি কার? শ্রেণী শিক্ষকের। এবং মোবাইল নাম্বার কার? শ্রেণী শিক্ষকের। এটা তোমরা ফাঁকা রাখবে, এটা শ্রেণী শিক্ষকই পূরণ করে দিবে। আর প্রত্যয়ন, এটাও তোমাদের জন্য নয়, এটা কি, এটা তোমাদের যে হেড স্যার বা প্রিন্সিপাল স্যার যেটা রয়েছে, যদি স্কুলে পড়ো হেড স্যার এবং কলেজে পড়লে প্রিন্সিপাল স্যার। প্রত্যয়নটা কি দিবে? প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, নাম, মোবাইল নাম্বার, এনআইডি, এগুলো সবকে দিবে আমাদের প্রতিষ্ঠান প্রধান রয়েছে যে প্রিন্সিপাল অথবা হেডমাস্টার, তারা দিবে। তো আশা করি বুঝতে পেরেছো, সম্পূর্ণ ইজি বিষয়। এর জন্য তোমার কি কি লাগবে? 1, বার্থ সার্টিফিকেটটা লাগে। 2, বাবা মায়ের এনআইডি কার্ড লাগে। আর তোমার যে জিএসসি, এসএসসি, পিএসসি পরীক্ষার যে সার্টিফিকেটগুলো আছে এটা লাগবে। আর তেমন কিছু লাগে না। আর রক্তের গ্রুপটা লাগবে, এগুলোই মেন জিনিস। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যার যার সমস্যা আছে আশা করি ইনশাল্লাহ কেটে যাবে। তোমরা ভিডিও